হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে। আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। কসবা কাণ্ডের 11 দিন পরে খুলল কলেজ। কলেজ খুললেও বেশ কিছু বিধি নিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। আইডি কার্ড ছাড়া ঢোকা নিষেধ কলেজে। আবারও জল্পনা বাড়ালেন দিলীপ ঘোষ। বঙ্গ রাজনীতিতে জল্পনা শব্দের নতুন সংজ্ঞা দিলেন তিনি। বললেন, আমার জলও নেই, পোনাও নেই, আমার রাজনীতি রয়েছে। খড়গপুরের রাস্তায় ফেলে মার সিপিএম এর প্রবীণ নেতাকে। তৃণমূল নেত্রীর এমন আচরণে পদক্ষেপ দলে। তৃণমূল থেকে বহিষ্কার বেবি কোলে। রাজ্য মেডিকেল কাউন্সিলের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন। শান্তনু সেনের ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত খারিজ হাইকোর্টে। ফের বেফাঁস মন্তব্য করে বিতর্কে উদয়ন গুহ। কোচবিহার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কর্মী আক্রান্ত হলে বিজেপি কর্মীদের পেটানোর নিদান উদয়নের। বিধানসভা নির্বাচনের বাকি কয়েক মাস। বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী। কলকাতা বা শিলিগুড়ি নয়, মোদীর বঙ্গ সফরের গন্তব্য হতে পারে শিল্পাঞ্চল দুর্গাপুর। দলাই লামাকে ভারত রত্ন দেওয়ার আবদার সংসদের এক সর্বদলীয় ফোরামের। কেন্দ্রকে চিঠি দিলেন সংসদ সদস্যরা। পার্লামেন্টের যৌথ অধিবেশনে দলাই লামাকে আমন্ত্রণের দাবি। ব্রাজিলের 17তম ব্রিক্স সম্মেলনে উপস্থিত হয়ে পেহেলগাঁও হামলা নিয়ে সরব হলেন মোদী। মোদীর কথায়, মানবতার সবথেকে বড় চ্যালেঞ্জ সন্ত্রাস। শুধু ভারতের ওপর হামলা নয়, এটি মানবতার উপরও হামলা। সন্ত্রাসবাদ মানবতার জন্য ক্ষতিকর। ব্রাজিলের 17তম ব্রিক্স সম্মেলনের শান্তি ও নিরাপত্তা এবং বৈশ্বিক শাসনের সংস্কার বিষয়ক আলোচনা সভায় এভাবেই পেহেলগাঁও হামলা নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ব্রিক্সের সভায় বিশ্বের রাষ্ট্রনেতাদের সামনে প্রধানমন্ত্রী বলেন, পেহেলগাঁও হামলা শুধু ভারতের উপর আঘাত এমন নয়, এটি মানবতার উপরও আঘাত এনেছে। গত 22শে এপ্রিল পেহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় জঙ্গি হামলায় 26 জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন পর্যটক। এরপরই সন্ত্রাসকে মদদ দেওয়ার অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে সরব হয় ভারত। 6ই মে রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে থাকা 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিতে অপারেশন সিন্দুর অভিযান চালায় ভারত। এরপরই আজারবাইজানে ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দাবি করেছিল, জম্মু ও কাশ্মীরের একটি ঘটনার পর ভারত অকারণে পাকিস্তানের উপর হামলা চালিয়েছে। এরই মধ্যে ব্রিক্স সম্মেলনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হলেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, মানবতার সবথেকে বড় চ্যালেঞ্জই হল সন্ত্রাস। পেহেলগাঁওয়ের হামলা শুধু ভারতের উপর হামলা নয়, এটি মানবতার উপরও হামলা। পাশাপাশি সন্ত্রাসবাদ মোকাবিলায় ব্রিক্স দেশগুলিকে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। মোদী আরও বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দ্বিমুখী নীতির কোনো জায়গা নেই। যদি কোনো দেশ সন্ত্রাসবাদকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন করে, তবেই তাকে এর মূল্য চোকাতেই হবে। হাই নিউজ নেটওয়ার্ক। ব্রিক্সের আমেরিকা বিরোধী নীতির সঙ্গে যেসব দেশ যুক্ত থাকবে, তাদের বাড়তি আরও 10% কর দিতে হবে মার্কিন পণ্যে। সোমবার সকালে এমনটাই ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার থেকেই বিভিন্ন দেশ আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির কাগজ পেয়ে যাবে জানিয়েছেন তিনি। আমেরিকার সময় অনুযায়ী সোমবার বেলা 12টা থেকে এই কাগজ দেওয়া হবে। কোনো দেশের ক্ষেত্রে তা হবে চুক্তির নথি, কোনো দেশের ক্ষেত্রে শুল্কের চিঠি। সমাজ মাধ্যমের একটি পোস্টে একথা জানিয়েছেন ট্রাম্প। ব্রিক্সের আমেরিকা বিরোধী নীতির সঙ্গে যেসব দেশ যুক্ত থাকবে, তাদের বাড়তি আরও 10% কর দিতে হবে মার্কিন পণ্যে। সোমবার এমনটাই ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্লেখ্য, ব্রিক্স সম্মেলনের জন্য আপাতত ব্রাজিলে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে চলছে দুদিনের আন্তর্জাতিক সম্মেলন। ব্রিক্সের প্রাথমিক সদস্য দেশগুলির মধ্যে ভারত ছাড়াও রয়েছে চীন, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকা। এছাড়াও পরে এই জোটে যোগ দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী, ইরান, ইথিওপিয়া, মিশর এবং ইন্দোনেশিয়া। ইতিমধ্যে ব্রিক্স থেকে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং ইরানের হামলার বিরুদ্ধে সম্মিলিত বিবৃতি দেওয়া হয়েছে। যদিও সরাসরি আমেরিকা বা ইসরায়েলের নাম করা হয়নি, তবে বার্তা ছিল স্পষ্ট। তারপরেই ট্রাম্প ব্রিক্সে যুক্ত দেশগুলিকে নিয়ে এই ঘোষণা করলেন। সমাজ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, ব্রিক্সের আমেরিকা বিরোধী নীতির সঙ্গে কোনো দেশ যুক্ত হলে তাদের ওপর বাড়তি 10% কর চাপানো হবে। এর কোনো ব্যতিক্রম হবে না। আরও একটি পোস্টে ট্রাম্প লেখেন, আমেরিকার শুল্ক চিঠি বা চুক্তিপত্র বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে সোমবার বেলা 12টা থেকে। ব্রিক্সের মঞ্চ থেকে সন্ত্রাস নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন মোদী। নাম করেই বার্তা দিয়েছেন পাকিস্তানকে। বলেছেন, সন্ত্রাসের নিন্দা করা আমাদের নীতি হওয়া উচিত। নিজেদের সুবিধা দেখে সন্ত্রাসের নিন্দা করা উচিত নয়। ভারত সন্ত্রাসের শিকার, পাকিস্তান সন্ত্রাসের মদতদাতা। তাই দুদেশকে একই মাপকাঠিতে ফেলা ঠিক নয়। অনেকেই নিজের ব্যক্তিগত বা রাজনৈতিক সুবিধার জন্য সন্ত্রাস নিয়ে চুপ করে থাকেন, এমনটাই জানিয়েছেন মোদী।
এরপরেই সন্ত্রাস নিয়ে ব্রিক্সের যৌথ বিবৃতি আসে। তাতে ছিল পাহেলগাঁওয়ের প্রসঙ্গ। বিবৃতিতে বলা হয়, আমরা 22শে এপ্রিল জম্মু কাশ্মীরে হওয়া জঙ্গি হামলার কড়া নিন্দা করছি। আমরা সন্ত্রাস প্রসঙ্গে শূন্য সহনশীলতার নীতি মেনে নেওয়ার আর্জি জানাচ্ছি। আমাদের মতে সন্ত্রাসের মোকাবিলায় দ্বিচারিতা করা উচিত নয়। আন্তর্জাতিক আইন মেনে রাষ্ট্রগুলির সন্ত্রাসের মোকাবিলা করা উচিত। রাষ্ট্রপুঞ্জের তালিকায় থাকা সব জঙ্গি ও জঙ্গি সংগঠনের বিরুদ্ধে পদক্ষেপ করার আহ্বান জানানো হয়েছে ওই বিবৃতিতে। ব্রিক্স থেকে রিও ডি জেনেইরো ঘোষণাপত্রে ইরানে হামলারও নিন্দা করা হয়েছে। বলা হয়েছে, ইরানের ওপর গত 13ই জুন যে সামরিক অভিযান চালানো হয়েছে আমরা তার নিন্দা করছি। এটা আন্তর্জাতিক আইনের এবং রাষ্ট্রপুঞ্জের সনদের বিরোধী। বিবৃতিতে এসেছে শুল্কের প্রসঙ্গ। বলা হয়েছে, বাণিজ্যিক নিষেধাজ্ঞামূলক বিভিন্ন পদক্ষেপ, তা নিয়ে নির্বিচারে শুল্ক বৃদ্ধি করাই হোক বা অন্য কোনো ঘোষণা, এগুলি বিশ্ব বাণিজ্যকে আরও পিছিয়ে দেয়, বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি করে। আমেরিকার নাম না করলেও শুল্ক নিয়ে এই বার্তা যে ট্রাম্পকেই তা স্পষ্ট। আমেরিকায় দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ট্রাম্প ভারত সহ একাধিক দেশের ওপর বাড়তি শুল্ক ঘোষণা করেছেন। ভারতের ওপর চাপানো হয়েছে 26% কর। তারপর এই শুল্ক আরোপের সিদ্ধান্ত 3 মাস স্থগিত রাখা হয়, যে সময়সীমা শেষ হচ্ছে 9 জুলাই। এই সময়ের মধ্যে বিভিন্ন দেশ আমেরিকার সঙ্গে বাণিজ্য নিয়ে সমঝোতার চেষ্টা চালিয়েছে। কথা চলছে নয়াদিল্লির সঙ্গেও। তবে এখনও ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়নি। তার মাঝেই ব্রিক্স নিয়ে বাড়তি শুল্কের এই ঘোষণা করলেন ট্রাম্প। চুক্তিপত্র দেওয়ার কথাও জানিয়ে দিলেন। হাই নিউজ নেটওয়ার্ক। শুল্কের জুজু দেখিয়ে অন্য দেশের উপর জোর জবরদস্তি মেনে নেওয়া যায় না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিক্সকে হুমকি দেওয়ার পরে এমনটাই জানালো চীন। বেজিং এর বক্তব্য, শুল্ক ব্যবস্থাকে এইভাবে ব্যবহার করলে আসলে কারো কোনো উপকার হবে না। পাশাপাশি ব্রিক্সের আর এক সদস্য দেশ দক্ষিণ আফ্রিকাও জানিয়েছেন তারা আমেরিকা বিরোধী নয়। দুই শক্তিধর রাষ্ট্র চীন এবং রাশিয়ার পাশাপাশি ভারতও ব্রিক্সের অন্যতম সদস্য। রবিবার ব্রাজিলে ব্রিক্সের সম্মেলনে বক্তৃতা করেন মোদি। পরে 10 দেশের আন্তর্জাতিক জোট একটি যৌথ বিবৃতি প্রকাশ করে। সেখানে সরাসরি আমেরিকার নাম উল্লেখ না করলেও শুল্ক ব্যবস্থার অপব্যবহারের বিরুদ্ধে ব্রিক্সের অবস্থান জানানো হয়। এরপরেই সোমবার সকালে সরাসরি ব্রিক্সকে নিশানা করেন ট্রাম্প। এরপর দক্ষিণ আফ্রিকার বাণিজ্য দপ্তরের মুখপাত্র জানান তারা আমেরিকা বিরোধী নন। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য তারা এখনও একই রকম আগ্রহী, তাও জানিয়েছেন ব্রিক্সের এই সদস্য রাষ্ট্র। বস্তুত রবিবার যৌথ বিবৃতিতে ব্রিক্স বলেছে, বাণিজ্য চুক্তি নিষেধাজ্ঞামূলক বিভিন্ন পদক্ষেপ, তা সে নির্বিচারে শুল্ক বৃদ্ধি করাই হোক বা অন্য কোনো ঘোষণা, এগুলি বিশ্ব বাণিজ্যকে আরও পিছিয়ে দেয়, বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি করে। সেখানে আমেরিকার নাম উল্লেখ নেই ঠিকই, তবে সম্প্রতি আমেরিকার শুল্ক নীতিকে ঘিরে বিশ্ব বাণিজ্যে এক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। শুল্ক নিয়ে ব্রিক্সের এই অবস্থান ট্রাম্পের যে পছন্দ হয়নি, তা নিজের সমাজ মাধ্যম পোস্টেও কোনো রাগঢাক না রেখেই বুঝিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। সমাজ মাধ্যমে ট্রাম্প লেখেন, ব্রিক্সের আমেরিকা বিরোধী নীতির সঙ্গে কোনো দেশ যুক্ত হলে তাদের ওপর বাড়তি 10% কর চাপানো হবে, এর কোনো ব্যতিক্রম হবে না। ট্রাম্পের ওই হুমকির পরে এবার মুখ খুলল ব্রিক্সের অন্যতম সদস্য রাষ্ট্র চীন। তারা বুঝিয়ে দিয়েছে ট্রাম্পের এ ধরনের মন্তব্যে বিরক্ত বেজিং। 10% অতিরিক্ত শুল্কের হুমকির প্রেক্ষিতে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, অন্যের ওপর চাপ তৈরি করার জন্য শুল্ককে ব্যবহার করা মেনে নেওয়া যায় না। শুল্ককে এভাবে ব্যবহার করলে কারো কোনো লাভ হবে না বলেও মনে করছে বেজিং। ঘটনাচক্রে শুল্কের প্রসঙ্গ টেনে এমন একটি সময় ব্রিক্সকে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প, যখন আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য নিয়ে আলোচনা চলছে। চীনের সঙ্গে ইতিমধ্যেই বাণিজ্য চুক্তি সেরে ফেলেছে ট্রাম্প প্রশাসন, তবে ভারতের সঙ্গে চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। এই অবস্থায় ব্রিক্সকে হুমকি দেওয়ার পাশাপাশি একই সময় সমাজ মাধ্যমে আরও একটি পোস্ট করেছেন ট্রাম্প। সেখানে তিনি জানিয়েছেন, সোমবার দুপুর 12টা থেকে বিভিন্ন দেশকে শুল্ক চিঠি বা চুক্তিপত্র পাঠানো হবে। হাই নিউজ নেটওয়ার্ক। মার্কিন ধনকুবের ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল নিয়ে প্রথম প্রতিক্রিয়া দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বোঝালেন দ্বিদলীয় ব্যবস্থায় তৃতীয় দল এলে কি হয়। মাস্কের দলকে হাস্যকর বলে উল্লেখ করেছেন তিনি। এও বুঝিয়ে দিয়েছেন এই নতুন দলকে কোনো গুরুত্ব দিতেই রাজি নন তিনি। শনিবার নতুন দল গঠনের কথা ঘোষণা করেছেন মাস্ক। নাম দিয়েছেন আমেরিকা পার্টি। আমেরিকার শাসন ব্যবস্থা দ্বিদলীয়। দুটি দলের মধ্যেই মূলত নির্বাচনী লড়াই হয়ে থাকে। আমেরিকার ক্ষেত্রে সেই দুই দল রিপাবলিকান পার্টি এবং ডেমোক্র্যাটিক পার্টি। এই দুইয়ের বাইরে থেকে মাস্ক তৃতীয় দল আনলেন। আমেরিকার দ্বিদলীয় শাসন ব্যবস্থাকেও চ্যালেঞ্জ করার ইঙ্গিত দিয়েছেন টেসলা স্পেসএক্সের কর্ণধার। রবিবার নিউ জার্সি থেকে ওয়াশিংটনে যাওয়ার সময় ট্রাম্পকে এই নতুন দল নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, আমার মনে হয় তৃতীয় দল গঠন করা হাস্যকর। এখানে শাসন ব্যবস্থা দ্বিদলীয়, বরাবরই তাই ছিল। এর মধ্যে তৃতীয় দল শুধুই বিভ্রান্তি তৈরি করে, কখনোই কোনো তৃতীয় দল সফল হয় না। সুতরাং মাস্ক এটা উপভোগ করুক,
কিন্তু আমার মনে হয় এটা হাস্যকর। মাস্ক নতুন দল ঘোষণা করার পর সমাজ মাধ্যমেও তাকে কটাক্ষ করেছেন ট্রাম্প। লিখেছেন, মাস্ক একেবারে লাইনের বাইরে বেরিয়ে গেছেন, এটা দেখে আমি দুঃখিত। গত 5 সপ্তাহে উনি ট্রেনের ধ্বংসস্তূপে পরিণত হয়েছেন। আমেরিকায় তৃতীয় দল একটাই জিনিস ভালো করতে পারে, সেটা হলো সম্পূর্ণ বিশৃঙ্খলা তৈরি করা। র্যাডিক্যাল লেফট ডেমোক্র্যাটদের আমরা সেটাই করতে দেখেছি। ট্রাম্পের মন্তব্য আমেরিকার রিপাবলিকানদের সঙ্গে মাস্কের বিরোধ আরও তীব্র হলো। কয়েক মাস আগে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের হয়ে ঢালাও প্রচার করেছিলেন মাস্ক। রিপাবলিকান পার্টির অন্যতম বড় সমর্থক এবং আর্থিক সহায়ক ছিলেন তিনি। ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ ছিল, ক্ষমতায় আসার পর হোয়াইট হাউসে আলাদা দপ্তর তৈরি করে মাস্ককে নিয়োগ করেন ট্রাম্প। তবে সেসব এখন অতীত। মাস্ক ইস্তফা দিয়েছেন ট্রাম্পের প্রশাসন থেকে। মার্কিন প্রশাসনে খরচ ও কর কাটছাটের একটা বিল এনেছেন ট্রাম্প। সম্প্রতি তা কংগ্রেসের উভয় কক্ষে পাশ হয়েছে এবং আইনে পরিণত হয়েছে। ট্রাম্পের সেই বড় ও সুন্দর বিল নিয়ে বিতর্কের সূত্রপাত। মাস্ক দাবি করেন এই আইনের ফলে আমেরিকার অর্থনীতি ধ্বংসের পথে এগিয়ে যাবে। ট্রাম্প সে দাবি উড়িয়ে দিয়েছেন। বরং তার দাবি, মাস্ক ব্যক্তিগত সুবিধা অসুবিধার কথা ভেবে নতুন আইনের বিরোধিতা করছেন। নিজের নতুন দলকে মাস্ক আমেরিকার নির্বাচনী প্রক্রিয়ায় নথিভুক্ত করিয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে তিনি জানিয়েছেন 2026 সালের মিড টার্ম ইলেকশনে লড়বে এই আমেরিকা পার্টি। আমেরিকার ইতিহাসে এর আগেও একাধিক তৃতীয় দল গঠিত হয়েছে, তবে ভোটের ময়দানে তারা স্থায়ী হতে পারেনি। মাস্কের দল কতটা সাফল্য পায় সেদিকে নজর রয়েছে সকলের। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকার টেক্সাস প্রদেশে হড়পা বানের কারণে মৃতের সংখ্যা আরও বাড়ল। চলছে উদ্ধার কাজ, এখনও নিখোঁজ অনেকে। আগামী শুক্রবার পরিস্থিতি দেখতে টেক্সাসে যেতে পারেন ট্রাম্প। আমেরিকান টেক্সাস প্রদেশে হড়পা বানের কারণে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেল। ভারতীয় সময় অনুযায়ী সোমবার সকাল পর্যন্ত 28 শিশু সহ 82 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখনও নিখোঁজ অনেকেই। ভারী বৃষ্টির মধ্যেই উদ্ধার কাজ চলছে সেখানে। ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের আর্জি মেনে বিপর্যয় পরিস্থিতি ঘোষণা করেছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী শুক্রবার পরিস্থিতি খতিয়ে দেখতে টেক্সাসে যেতে পারেন তিনি। শুক্রবার থেকেই ভারী বৃষ্টি হচ্ছে আমেরিকার টেক্সাস প্রদেশের বিস্তীর্ণ অংশে। ওই প্রদেশের দক্ষিণ পশ্চিম দিকে গুয়াদালুপে নদীতে হড়পা বান আসায় জলের তোড়ে ভেসে যান অনেকেই। শনিবার জানা গিয়েছিল 24 জনের দেহ উদ্ধার হয়েছে। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে মৃতের সংখ্যা। সপ্তাহান্তে ছুটিতে সামার ক্যাম্প করতে নদীর ধারে তাঁবুতে থাকছিল একটি স্কুলের ছাত্রীরা। তাদের মধ্যেই প্রায় 27 জনের এখনও খোঁজ পাওয়া যায়নি। নিকটবর্তী শহর কেরভিলের প্রশাসক ডাল্টন রাইস জানিয়েছে, 27 জন ছাত্রী ছাড়াও অনেকেরই খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজের সংখ্যা 40-এরও বেশি। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজে নেমেছে আমেরিকান উপকূলবর্তী বাহিনী। আকাশপথেও চলছে তল্লাশি অভিযান। কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছিল টেক্সাস প্রদেশের বিস্তীর্ণ অংশে। শুক্রবার টেক্সাসের দক্ষিণ পশ্চিম দিকে এক নাগাড়ে ভারী বর্ষণের জেরে মাত্র 45 মিনিটে গুয়াদালুপে নদীর জলস্তর 26 ফুট বৃদ্ধি পায়। টেক্সাস প্রশাসনের তরফে জানানো হয়েছে, নদীর জলস্তর অল্প সময়ে এতটা বেড়ে যাবে তা কেউ কল্পনাও করতে পারেননি। হাই নিউজ নেটওয়ার্ক। মালদার হরিশ্চন্দ্রপুরের 2 নম্বর ব্লকের একটি সরকারি ভবনে চলছিল তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা। ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেন। বলার সময় তিনি সরাসরি আক্রমণ করলেন জেলার দলের সাধারণ সম্পাদক বুলবুল খানকে। প্রস্তুতি সভা মুহূর্তের মধ্যেই বদলে গেল হাতাহাতি ধস্তাধস্তিতে। আজকে তো বড় বড় কথা বলছো, কার কারণে? আমরা যদি সেদিন যদি টিকিটটা না দিতাম, যদি না করতাম, সেই হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেনের সঙ্গে জেলার সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদ সদস্য বুলবুল খানের সংঘাত প্রকাশ্যে। অনুগামীদের মধ্যে বিবাদ, ধস্তাধস্তি, হাতাহাতি। আর এই নিয়েই শোরগোল মালদায়। বিরোধীদের দাবি, রতুয়ার পরে এবার হরিশ্চন্দ্রপুর বিধানসভায় কে টিকিট পাবে, আসলে তা নিয়ে কুন্দল। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক অফিসের সদ্ভাব ভবনে ওই সভার আয়োজন করা হয়েছিল। প্রথমে সভার ভিতরে ও বাইরে দুপক্ষের অনুগামীদের মধ্যে বচসা এবং তা পরে ধস্তাধস্তিতে গড়ায়। বিধানসভা ভোটের আগে যা নিয়ে দলের অন্দরেই শুরু হয়েছে চর্চা। জেলা জুড়ে একের পর এক দলের দ্বন্দ্ব সামনে এসে পড়ায় অস্বস্তিতে পড়েছেন নেতৃত্ব।
দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সদ্ভাব ভবনে বিধানসভা ভিত্তিক প্রস্তুতি সভায় মন্ত্রী ছাড়াও দুটি ব্লকের সমস্ত নেতারাই ছিলেন হরিশ্চন্দ্রপুর 1 ব্লকে সভাপতি জিয়াউর রহমান, জেলা পরিষদ সদস্য মার্জিনা খাতুন, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি তাবারক হোসেন সহ শাখা সংগঠনের নেতারাও। সেখানেই শেষ বক্তা ছিলেন মন্ত্রী। সেখানেই মন্ত্রী জানিয়েছেন, এখন নতুন নতুন নেতা উঠে আসছে, অনেকেই নিজেকে বড় নেতা ভাবছে। বড় নেতা কিভাবে জেলা পরিষদের টিকিট পেয়েছিল তা জানি। এরপরই বুলবুল বলেন, আমাকে 2 মিনিট বলতে দিতে হবে, আমি উত্তরে কিছু বলতে চাই। তখন মন্ত্রী ঘনিষ্ঠ এক নেতা বলেন, মন্ত্রী তো কারোর নাম করেননি, তাহলে আবার বলার কি আছে? আর এরপরই তেলে বেগুনে জ্বলে ওঠেন বুলবুল অনুগামীরা। ভবনেই প্রবল উত্তেজনা তৈরি হয়। পরে বাইরেও দুপক্ষের অনুগামীরা তর্কাতর্কি ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। মন্ত্রী অবশ্য পরে দাবি করেছেন, তেমন কিছুই হয়নি, সব মিটে গিয়েছে, কিন্তু তাতে বিতর্ক থামছে না। ভোটের আগে হরিশ্চন্দ্রপুরে খুব স্বস্তিতে নেই তৃণমূলের সংগঠন। হাই নিউজ নেটওয়ার্ক। সামনে বিধানসভা নির্বাচন, ইতিমধ্যে প্রচারে নেমে পড়েছে সব দলগুলি। আর তার মধ্যেই শোনা যাচ্ছে, আসন্ন বঙ্গ সফরে দুর্গাপুরকেই বেছে নিতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 18 জুলাই রাজ্যে আসছেন তিনি। সামনেই বিধানসভা নির্বাচন, ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছে সব দলগুলি। পাশাপাশি দুর্গাপুর সাংগঠনিক জেলাকে চাঙ্গা করার প্রয়োজনীয়তা বেশ টের পাচ্ছে নেতাকর্মীরা। কারণ 24 লোকসভা নির্বাচনে জেতা আসন হাতছাড়া হয়েছে। বর্ধমান দুর্গাপুর ও বর্ধমান পূর্ব দুটি আসনেই পদ্মকে দুর্মুষ করেছে ঘাসফুল শিবির। 2 লোকসভা আসনে জয়ী হয়েছেন তৃণমূলের কীর্তি আজাদ ও শর্মিলা সরকার। সেই ক্ষত ভুলতে পারেনি গেরুয়া ব্রিগেড। শোনা যাচ্ছে, আসন্ন বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার স্থল হিসেবে তাই দুর্গাপুরকেই বেছে নেওয়া হচ্ছে। আগামী 18 জুলাই ফের রাজ্যে আসছেন মোদী। সভা করতে পারেন দুর্গাপুরের মাঠে। ইতিমধ্যেই সভাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় নেতৃত্ব। রাজ্য বিজেপির তরফে চূড়ান্ত শিলমোহরের অপেক্ষা। শেষ মুহূর্তে বড় কোনো বদল না ঘটলে দুর্গাপুরেই সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী। প্রথমে শোনা যাচ্ছিল, ওই দিন বারাসাত, বনগাঁ, ব্যারাকপুর, কলকাতা উত্তর এই 4 সাংগঠনিক জেলা নিয়ে জনসভা করবেন প্রধানমন্ত্রী। সম্ভাব্য সভাস্থল হিসেবে দমদম সেন্ট্রাল জেলের মাঠের কথা আলোচনা হচ্ছিল বলেই সূত্রের খবর। এছাড়া বারাসাতের কোথাও জনসভা হতে পারে, সেই জল্পনাও শোনা যাচ্ছিল। সেই মতো দলের নেতা কর্মী সমর্থকরা জোর কদমে প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন। তবে সম্প্রতি একেবারেই অন্য জায়গার নাম উঠে এসেছে আলোচনায়, তা হল দুর্গাপুর। এই শিল্পাঞ্চলে পদ্মের ভালো দাপট থাকলেও 24 নির্বাচনে ঘাসফুলের ধাক্কায় ধরাশায়ী হতে হয়েছে বিজেপিকে। দুর্গাপুর এলাকায় 2টি লোকসভা আসনেই জিতেছে তৃণমূলের প্রার্থীরা। এমনকি দিলীপ ঘোষের মতো দাবাং নেতাকে প্রার্থী করেও গড় রক্ষা হয়নি গেরুয়া শিবিরের। সেই কারণেই কি মোদীর পরবর্তী সভাস্থল হিসেবে দুর্গাপুরকেই বেছে নেওয়া হচ্ছে? এই নিয়ে স্বভাবতই তুঙ্গে আলোচনা। দক্ষিণবঙ্গে বিজেপির সাংগঠনিক দুর্বলতা সর্বজনবিদিত। যদিও বা মধ্যবঙ্গের এই সমস্ত এলাকায় জনপ্রতিনিধিরা ছিলেন গত নির্বাচনের পর, আর তাও নেই। 26 নির্বাচনে সংগঠনকে ফের ঘুরে দাঁড়ানোর ভোকাল টনিক দিতেই মোদীর আসন্ন সফর। সব ঠিক থাকলে দুর্গাপুরের কোনো মাঠে সভা করবেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। একটানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারতের হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড। শনি ও রবিবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার ফলে একাধিক জায়গায় হড়পাবান ও ভূমিধস নেমেছে। এরই মধ্যে উত্তরের এই 2 পাহাড়ি রাজ্যের বেশ কয়েকটি জেলার জন্য কমলা ও হলুদ সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। আরও বেশ কয়েকদিন বৃষ্টিপাত চলবে। হড়পাবান ধসের ফলে শুধু হিমাচল প্রদেশই নয়, এখনো পর্যন্ত হিমাচল প্রদেশে 78 জনের মৃত্যু ঘটেছে। নিখোঁজ রয়েছে বহু মানুষ। একটানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারতের হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড। শনি ও রবিবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার ফলে একাধিক জায়গায় হড়পাবান ও ভূমিধস নেমেছে। এরই মধ্যে উত্তরের 2 পাহাড়ি রাজ্যের বেশ কয়েকটি জেলার জন্য কমলা ও হলুদ সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। নির্দেশিকাতে বলা হয়েছে, আরও বেশ কয়েকদিন বৃষ্টিপাত চলবে, যার ফলে হড়পাবান ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। হড়পাবান ধসের ফলে শুধু হিমাচল প্রদেশেই এখনো পর্যন্ত 78 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। একটানা বৃষ্টির জেরে 2 রাজ্যের বেশ কয়েকটি এলাকার খুব খারাপ অবস্থা। নদীগুলির জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি জায়গার রাস্তা ভেঙে গিয়েছে। ফলে এই 2 পাহাড়ি রাজ্যেই আটকে পড়েছেন পর্যটকেরা। জাতীয় বিপর্যয় মোকাবিলা দল ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছে।
সবচেয়ে খারাপ অবস্থা হিমাচল প্রদেশের। শেষ কয়েকদিনে 3টি হরপাবানে বেশ কয়েকজনের মৃত্যু ঘটেছে। মেঘভাঙা বৃষ্টির জেরে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে ধস নেমেছে। বন্যায় ভেসে গিয়েছে 300রও বেশি গবাদি পশু, ভেঙেছে একাধিক বাড়িঘর। এখনো পর্যন্ত 400রও বেশি মানুষকে উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। খোলা হয়েছে একাধিক ত্রাণ শিবির। শুধু মান্ডি জেলাতেই 14 জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ রয়েছেন 30 জন। এছাড়াও আহত অবস্থায় 5 জন হাসপাতালে ভর্তি রয়েছে। এই পরিস্থিতিতে পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে জলশক্তি দপ্তর। বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছানোর কাজও চলছে। হাই নিউজ নেটওয়ার্ক। ভারী বৃষ্টি আর তার জেরে ধসে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। মন্ডিতেই প্রাণ হারিয়েছেন 14 জন। তারপরেই ওই কেন্দ্রের বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতের অনুপস্থিতি নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসক দল কংগ্রেস। এই পরিস্থিতিতে বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে যুক্তি দিলেন মন্ডির সাংসদ। দাবি করলেন তিনি মন্ত্রী নন, ত্রাণের জন্য তহবিলও নেই। তারপরেও কেন্দ্রের থেকে টাকা আনার চেষ্টা করছেন। গত কয়েকদিনে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। মান্ডিতে 31 জন এখনও নিখোঁজ। 150টির বেশি বাড়ি ভেঙে পড়েছে। 31টি গোশালা, 14টি সেতু ক্ষতিগ্রস্ত। এই পরিস্থিতিতে সাংসদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে। সমালোচনার মুখে রবিবার বিপর্যস্ত এলাকা পরিদর্শনে যান কঙ্গনা। তখনই তিনি বলেন, বিপর্যয় মোকাবিলার জন্য আমার কাছে কোনো তহবিল নেই, আমি কোনো মন্ত্রীও নই। সাংসদদের কাজ সংসদেই সীমাবদ্ধ। প্রকল্পের ক্ষেত্রে আমরা ক্ষুদ্র, কিন্তু কেন্দ্রের থেকে বিপর্যয় মোকাবিলার অনুদান আনার চেষ্টা করছি। तो है तो यहीं पे, लेकिन ये विपक्ष की बातें हैं। अब उन लोगों ने राजनीति वो करनी है, पर मुझे नहीं लगता कि हमारे जो जनसाधारण है उनको इसी बात की कोई आशंका है कि हमारी जो टीम्स हैं वो हर जगह पहुंची हुई है। और जितने भी हम लोगों ने हर जगह की एक कमेटी बनाई हुई है प्रभावित एरियाज की, जिनके अपने चेयरपर्सन्स हैं। तो इतनी बारीकी में जब काम होता है तो कोई आशंका लोगों को तो नहीं है। এরপরই কঙ্গনা আঙুল তোলেন হিমাচল প্রদেশের কংগ্রেস সরকারের দিকে। তার দাবি, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজনকে কোনো সাহায্য দিচ্ছে না কংগ্রেস সরকার। তার কথায়, যারা এই পরিস্থিতির জন্য দায়ী তারা মুখ লুকিয়ে রয়েছেন। কেন্দ্রীয় অনুদান ওদের কাছে আসে, আমার বা জয়রাম ঠাকুরের কাছে আসে না। আমার নীতি নির্ধারণের ক্ষমতা নেই। কঙ্গনা এও জানিয়েছেন যে প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেও পরিস্থিতির খোঁজ খবর রাখছেন। অভিনেত্রীর কটাক্ষ, প্রতি বছর যেভাবে হিমাচলে বন্যা হচ্ছে সেজন্য আগামী 20 বছর হিমাচল প্রদেশে ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস। হাই নিউজ নেটওয়ার্ক। এমন ঘটনা বোধহয় শুধু পাকিস্তানেই সম্ভব। পাঁচিল টপকে রাস্তায় নেমে এলো একটা বিশাল সিংহ। সামনে পেয়ে ঝাঁপিয়ে পড়লো এক মহিলার ওপর। আক্রান্ত হলো 3টি শিশু। আপনাদের দেখাবো এমন এক সিসিটিভি ফুটেজ যা দেখে আপনি শিউরে উঠবেন। এই ঘটনা কোনো সিনেমার নয়, একেবারেই বাস্তব ঘটনা। ঘটেছে লাহোরের এক শহরতলিতে। পাকিস্তানের লাহোর শহরে এক ব্যক্তির পোষা সিংহ হঠাৎ খাঁচা থেকে বেরিয়ে সোজা চলে আসে রাস্তায়, আর সামনে পেয়ে একটি পরিবারকে আক্রমণ করে। সিংহের হামলার মুখে পড়েন এক মহিলা আর তার 3 সন্তান। পরে পুলিশ সিংহটির মালিককে গ্রেপ্তার করেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় বিশাল সিংহটি একটি দেয়াল টপকে রাস্তায় বেরিয়ে আসে এবং এক মহিলাকে তাড়া করে। আশেপাশের মানুষজন ভয় পেয়ে দৌড়ে পালান। ওই মহিলা আর 3 সন্তান প্রত্যেকেই মুখ ও হাতে আঘাত পেয়েছেন। তবে বর্তমানে তারা স্থিতিশীল বলে জানিয়েছে প্রশাসন। পুলিশ জানিয়েছে, সিংহটির মালিক কোনো লাইসেন্স ছাড়াই এই বন্যপ্রাণী বাড়িতে রেখেছিলেন। সঠিকভাবে নজর না থাকার কারণেই সিংহটি পালাতে সক্ষম হয়। পরে সেটিকে ধরে একটি বন্যপ্রাণী পার্কে পাঠানো হয়। পাকিস্তানে সিংহ, চিতা, বাঘ ও পুমার মতন বন্যপ্রাণী পোষা বৈধ। তবে তার জন্য সরকার থেকে অনুমতি নিতে হয় এবং এককালীন 50,000 রুপি ফি দিতে হয়। তাছাড়া এসব প্রাণী শহরের বাইরেই রাখা নিয়ম। এ ধরনের বন্যপ্রাণী পোষা পাকিস্তানে একটা স্ট্যাটাস সিম্বল। আক্রান্ত শিশুর বাবা অভিযোগ করেছেন, সিংহের মালিকরা ঘটনাটি দেখেও কিছু করেননি। সিংহ যখন তার স্ত্রী ও সন্তানদের ওপর ঝাঁপিয়ে পড়ে তারা চুপচাপ দাঁড়িয়েছিলেন। ভিডিওতে দেখা যায় আহত নারী পরে উঠে দাঁড়িয়ে লোকজনের কাছে সাহায্য চাইছেন, আর আশেপাশের লোকজন আতঙ্কে পালাচ্ছেন। এই ঘটনার পর পাঞ্জাব প্রশাসন অবৈধভাবে বন্যপ্রাণী পালনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। ইতিমধ্যেই 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 13টি সিংহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও কয়েক মাস আগে এমন একটি ঘটনা সামনে এসেছিল। পাকিস্তানের এক ইউটিউবার রাজাব বাট, যার ফলোয়ার প্রায় 6.5 মিলিয়ন, বিয়ের উপহার হিসেবে একটি সিংহ শাবক পেয়েছিলেন। লাইসেন্স না থাকায় তিনি অভিযুক্ত হন, কিন্তু তাকে আদালতে স্রেফ প্রাণী সুরক্ষার ভিডিও বানানোর নির্দেশ দিয়ে ছেড়ে দেয়। হাই নিউজ নেটওয়ার্ক। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপের অবস্থান, যার জেরে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, জানিয়ে দিল হাওয়া অফিস। ভারী বৃষ্টির সতর্কতা জারি উপকূলীয় এলাকায়। সকাল থেকেই মুখভার কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশের। দফায় দফায় চলছে বৃষ্টি।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ অবস্থান করছে। তার জেরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে রাজ্যের বিভিন্ন জেলায়। সেই বার্তাই দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ সোমবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি চলবে। কিছু অংশে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বলেই খবর। নিম্নচাপের জেরে উত্তাল থাকবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর। মৎস্যজীবীদের এদিন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, মধ্য বঙ্গোপসাগরের মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। নিম্নচাপটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। সেটির অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে। আগামীতে খুব ধীর গতিতে সেটি ঝাড়খণ্ড ও উত্তর ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে বলে খবর। আগামীকাল মঙ্গলবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। আকাশ খানিক পরিষ্কার হয়ে রোদ ওঠার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি থাকবে বলে খবর। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 26.6 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, আপেক্ষিক আর্দ্রতা 83 থেকে 92%। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে। ভারী বৃষ্টির কোনো সতর্ক বার্তা থাকছে না। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিভিন্ন জেলার 2-1 জায়গায় থাকবে। শনিবার থেকে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলেই হাওয়া অফিস সূত্রের খবর। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।